আজকের গল্প লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার সেতার। কি গো বৌমণি, কখন থেকে মোবাইলটা ঘরে বেজেই চলেছে। ঘর মুছতে গিয়ে দেখলাম, তাই নিয়ে এলাম। ঠাকুর ঘরে বসে রিম্পা শুনতে পেল জয়াদি বলছে, জয়াদিকে এই বাড়িতে এসে থেকেই দেখছে রিম্পা, দেখে শুনে বাড়িটা রাখে। ওর শাশুড়ি নামেই আছেন, বাতের ব্যথায় সারাদিন শুয়ে থাকা মানুষ। এসে থেকে রিম্পা দেখেছে এই জয়াদি বাড়ির কাজের লোক হলেও কর্তৃত্বে শাশুড়ির কিছু কম নয়। আগে রাগ হলেও আজকাল আর রাগ হয় না রিম্পার। আসলে মানুষের দাম নেই, রিম্পা তা দেখেছে। জলজ্যান্ত মাটা রাতে ফোন করে ঘুমিয়েছিল, সকালে উঠে আর দেখা হয়নি। দিব্যি ছিল। রোগের মধ্যে ছিল শুধু প্রেশার, তাও খুব বেশি কিছু নয়। ওই শোকটা কাটাতে এই জয়াদি সাহায্য করেছিল রিম্পাকে। মুখে ধার থাকলেও সেই সময়কার আদরটা ভুলতে পারেনি রিম্পা। কে ফোন করেছে? জয়াদি? চন্দন ঘষতে ঘষতে জিজ্ঞেস করলো রিম্পা। জয়া বলল, তোমার বাবা গো। বাবা শুনেই ডাইনিংয়ে লাগানো ঘড়িটার দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল রিম্পার। একা থাকে মানুষটা, এখন সবে 7:30। বাবা এত সকালে? সাধারণত ঠাকুর ঘরে থাকলে ফোন ধরে না রিম্পা, কারণ ওই ফোনটা নিয়ে সে রান্নাঘরে পেঁয়াজ কাটে, মাংসও ধোয়। কিন্তু চিন্তা এমন একটা রোগ, সে এঁটো কাটা নিয়ম কিছুই মানে না। আর যখন সে চিন্তা নিজের বাবা মাকে নিয়ে হয়। হ্যালো বাবা, কি হয়েছে? রিম্পা গলায় উদ্বেগ ফুটিয়ে জিজ্ঞেস করলো। ধীমান খুব আস্তে করে বললেন, একবারটি আসবি মা, তোকে দেখতে ইচ্ছে করছে। রিম্পা আরও ভয় পেয়ে বলল, কি হয়েছে বাবা তোমার? ধীমান বললেন, কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছে শুধু। প্রেশার ঠিক আছে তোমার? সব ঠিক আছে, তুই শুধু আয় তাড়াতাড়ি। বলেই ফোন কেটে দিলেন ধীমান। ফোনটা হাতে ধরে সামনের রাধাকৃষ্ণের দিকে তাকিয়ে রইল রিম্পা। আজ হয়তো বাবাটাও আমার। ঠাকুরের দিকে তাকিয়ে রিম্পার অর্ধেক বলা কথায় চিৎকার করে উঠল জয়া, একদম চুপ, যা তা মুখে আনবে না। ওঠো, শীঘ্রই তৈরি হও, বাড়ি যাও, বাকি পুজো আমি সামলাচ্ছি। যা রে মা, বাবার কাছে যা। আজ তোদের ওই বাড়ি যাওয়ারই কথা। তোর বাবা মানুষটার কিছু হয়নি, উনি একা একা থেকে এরকম হয়ে গেছেন। পারলে বাবাকে নিয়ে এসে কদিন রাখ। নিজের ঘর থেকে চিৎকার করে বললেন সুমিত্রা, রিম্পার শাশুড়ি। আর ওই বাড়ি আমার ভালো লাগে না মা, গেলেই ঘরটা খা খা করে। মায়ের সেই আদর যত্ন সব কেমন ধুলোয় ঢাকা পড়ে গেছে। রিম্পার কথা শেষ হতেই জয়া বলল, এ কেমন কথা বৌমণি, যেতে ভালো লাগে না? বাবা মানুষটার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? উনি তো আরও অসহায়, তুমি নিজেই তো বলো উনি কোনো কাজও করতে জানেন না। জয়াদি, তার জন্য রান্নার লোক আছে তো। রিম্পার কথায় ওর শাশুড়ি বললেন, সে যাই হোক, তুই যা, আর রিভুকেও নিয়ে যা। ঠাকুরের ফুলগুলো ঝুড়ি দিয়ে ঢাকতে ঢাকতে রিম্পা বলল, তাকে পাবে কোথায়? মিটিং আছে বলে কোন সকালে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে তো কি হয়েছে? মিটিং সেরেও যাবে ওই বাড়ি। জয়া, ফোন করো রিভুকে, বলো মিটিং শেষ করে সোজা ওখানে যেতে। ধীমান বাবুর শরীর খারাপ। ঠাকুরের ফুলগুলো ঢাকতে ঢাকতে শরীর খারাপ কথাটা কানে আসতেই বুকটা আবার কেঁপে উঠল রিম্পার। ছোটবেলা থেকেই বাবাকে নিয়ে খুব একটা আবেগ ছিল না রিম্পার। জন্ম থেকেই ওর বাবা চাকরি সূত্রে দূরে থাকতেন। ফোনে কথা হতো, কিন্তু খুব কম। আর ছুটিতে যখন আসতেন তখনও 2-3 দিনের বেশি থাকতেন না। এসে নিজের ঘরে বন্দি। ঘর থেকে সারাদিন শুধু সেতারের আওয়াজ। মা বলতেন ওটাই নাকি ওনার জীবন। সেই উদাসীন মানুষটার প্রতি ভালোবাসা বা রাগ কোনো অনুভূতি ছিল না রিম্পার। কি করে হতো? কি পেয়েছে ও বাবার থেকে? যখন রিম্পার বিয়ে ঠিক হলো তখন ধীমান হঠাৎ জানালেন যে তার কাছে কিছুই নেই, তিনি নিঃস্ব। সেদিন মাসি মামিদের কথা কানাঘুষোয় শুনেছিল রিম্পা। দেখো, কোথাও কোনো সংসার পেতে রেখেছে কিনা। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল সে। কোনো চাহিদা ছিল না রিভুদের, তবু মেয়ের বিয়ের একটা খরচ তো থাকেই। রিম্পা বরাবর জেনে এসেছে ওর বাবা খুব ভালো চাকরি করেন। সত্যি কখনো অভাব ছিল না তাদের।
মা মেয়ের সংসারে যতটা লাগতো তার চেয়েও বেশি টাকা পাঠাতেন ধীমান। সেখান থেকে কিছু জমিয়ে আর নিজের গয়না বিক্রি করে ভারতী মেয়ের গয়না বানিয়েছিলেন। এটুকু না দিলেও কিছু বলতেন না রিভুর মা। কিন্তু মেয়েকে একেবারে খালি হাতে কোনো মা বাবাই তো পাঠান না। বিয়ের বাকি খরচ সামলাতে ধীমান এক টুকরো জমি বিক্রি করেছিলেন, এমনকি নিজের সেতারটাও। খুব কেঁদেছিল রিম্পা। কি এমন হলো যে নিজের শখের সেতারটাও বিক্রি করতে হলো, তাও রিম্পার বিয়ের জন্য? কি করতেন ওর বাবা? এক টাকাও জমানো নেই কেন? সেই প্রশ্নের উত্তর আজও জানা নেই রিম্পার কাছে। তবে ওর বিয়ের পর ধীমান আর কোথাও যাননি। ততদিনে চাকরি থেকে অবসর নিয়েছিলেন, ভারতীর সঙ্গেই থাকতেন। তাই 2 বছর অন্তত নিশ্চিন্তে সংসার করতে পেরেছিল রিম্পা। মৃত্যুর সময় ভারতীর পাশে অন্তত রিম্পা ছিল, কিন্তু বাবাটা তো একা। এই কথাটা ভেবেই আজকাল বাবার জন্য চিন্তায় বুক কাঁপে রিম্পার। কাকিমা ফোন ধরছে না তো রিভু। ফলগুলো পলিথিনের ব্যাগ থেকে ঝুড়িতে তুলতে তুলতে জয়ার গলা ভেসে এলো। রিম্পা বলল, ছেড়ে দাও জয়াদি, আমি একাই যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা। সেরকম হলে ওকে ডেকে নেব, না হলে সামনের পোদ্দার ডাক্তারবাবুর চেম্বারে একবার নিয়ে যাব। জয়া তাড়া দিয়ে বলল, সে হবে, আগে তো বেরো, এখনো ঠাকুর ঘর থেকে বেরোতে পারলে না। রিম্পা সত্যি চেয়েছিল এবছর থেকে ষষ্ঠী পালন করবে। জামাই ষষ্ঠীর ভোজ তো ওর কপালে আর জুটবে না। বিয়ের 2 বছর কি আদরটাই না পেয়েছে ও আর রিভু। মা নেই মানেই সব শেষ। তাই এবার সকাল থেকে উপোস রেখে পুজোয় বসেছিল রিম্পা রিভুদের বাড়িতে। আগের সব ষষ্ঠীতেই পুজো হতো, এখন সুমিত্রা দেবী অসুস্থ, তাই আর হয় না। রিম্পাকেও কখনো জোর করেননি তিনি, বরং বলতেন, এখন মজা করে নে, মা খাওয়াচ্ছে, খেয়ে নে। কথাগুলো মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলল রিম্পা। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো, এক বুক ভয় নিয়ে দোতলায় উঠল। একটু তৈরি হয়ে যাবে বাবার বাড়ি। কলিং বেলটা 2বার 3বার 4বার বাজিয়েও কেউ দরজা খুলল না। আর পারছে না রিম্পা, এত টেনশন আর সহ্য হচ্ছে না। কোথায় আজ সেজে গুজে মায়ের পছন্দের জিনিস নিয়ে আসবে, তা না, এভাবে ঘেমে নে। সারা জীবন জ্বালিয়ে খাওয়া লোকটা এখনো শান্তি দিল না। মনে মনে এসব ভেবেই আরো 2বার কলিং বেল বাজাতেই ধীর পায়ে দরজা খুললেন ধীমান। দেখে একটুও অসুস্থ মনে হলো না। রিম্পার মাথাটা গরম হয়ে উঠল। উপোস করে এক মাথা চিন্তা নিয়ে ছুটে এসেছে। রোদে গরমে এখন মনে হচ্ছে এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। ঘরে ঢুকেই দেখল সুন্দর একটা গান বাজছে। মাথাটা আরো গরম হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, শরীর কেমন আছে? ধীমান ধীর পায়ে হাঁটতে হাঁটতে বললেন, আগের থেকে ভালো। ভাবলাম তোকে বলি, তাড়াহুড়ো করে আসতে হবে না। শুনে রিম্পার রাগ আরো বেড়ে গেল। নাক টেনে বুঝল কি সুন্দর রান্নার গন্ধ আসছে, মাংসের গন্ধ। পাশের বাড়ি থেকে আসছে ভেবেই পাত্তা দিল না রিম্পা। চলো তোমার ডাক্তার কাকুর কাছে নিয়ে যাই। ধীমান বাবু সোফায় বসতে বসতে বললেন, আমি ঠিক আছি রে মা, আগে বস, নুন চিনির জল দি, মুখটা লাল হয়ে গেছে। বাবার মুখে এই প্রথম যেন মায়ের মতো যত্ন পেল রিম্পা। রাগটা একটু নরম হলো। সত্যি 1 গ্লাস জলের খুব দরকার ছিল। বাবাকে বলতে খারাপ লাগছে, তাই নিজেই সোজা রান্নাঘরের দিকে গেল। আর রান্নাঘরে ঢুকেই চোখ কপালে উঠল ওর। এ কাকে দেখছে রিম্পা? রান্নাঘরে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে মাংস কষছে রিভু। অবাক হওয়ার সময়টুকুও পেল না রিম্পা। মুহূর্তের মধ্যে বিস্ময়টা রাগে পরিণত হলো। চিৎকার করে বলল, তুমি এখানে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। রিভু দিব্যি নিজের মনে মাংস নাড়তে ব্যস্ত। রিম্পা আবার নাক টেনে গন্ধ নিল। উপোস পেটে গন্ধটা যেন আরো তীব্র লাগলো। অজান্তেই খিদে পেয়ে গেল।
যাও, রিভু তুমি আগে হাত মুখ ধুয়ে নাও। রিম্পা শুনল ধীমান দরজায় এসে দাঁড়িয়ে বলছেন। রিম্পা প্রায় হুংকার দিয়েই বলল, এসবের মানে কি? ধীমান কিছু বলার আগেই গ্যাসটা কমিয়ে রিভু এগিয়ে এলো। কি করবে বাবা? তোমাকে দুদিন ধরে বলছে আজকের দিনটা এ বাড়িতে আসতে, তুমি কিছুতেই রাজি হচ্ছিলে না, তাই আমি আর বাবা মিলে এই প্ল্যানটা করি। বলে রিভু ধীমানের দিকে তাকালো। বললাম, শরীর খারাপের কথা বললেই দেখো না, ঠিক ছুটে আসবে। ধীমান খুব শান্ত গলায় বললেন, সত্যি ভাবিনি আমার কথা ভেবেও এতটা ছুটে আসবে। রিম্পা দেখল ধীমানের চোখ দুটো টলটল করছে, যদিও পুরুষ মানুষের চোখ বলে জলটা গড়িয়ে পড়ল না। কিন্তু ধীমানকে দেখে বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল রিম্পার। গলার কাছে একটা ভারী দলা আটকে রইল। ধীমান বললেন, আয় রিভু, নিয়মগুলো সেরে নি। তোমার মাকে দেখতাম 12:30টার মধ্যেই সব শেষ করে ফেলতো। 12:30 বাজতে আর বেশি বাকি নেই, এসো। রিম্পা বুঝতে পারছিল না কি করা উচিত। ধীরে ধীরে বাইরে এসে দাঁড়াতেই দেখল এলাহি আয়োজন। ভারতী যেভাবে সব গুছিয়ে করতেন ঠিক সেভাবেই সাজিয়েছে ধীমান। ফল, মিষ্টি, দুধ সব সুন্দর করে পরপর সাজানো। রিভুর জন্য আলাদা করে আসন পাতা। হাত মুখ ধুয়ে এসে আয়োজনটা দেখে রিভু অবাক হয়ে তাকিয়ে রইল ধীমানের দিকে। কিছু কথা মুখে বলার চেয়ে চোখে বোঝানো সহজ। রিভুর অবস্থাটাও এখন ঠিক তেমন। ও ভাবতেই পারেনি শাশুড়ির অবর্তমানেও এত সুন্দর করে জামাই ষষ্ঠীর আয়োজন হবে। চুপচাপ গিয়ে আসনে বসে পড়ল সে। ধীমান পাখা দিয়ে হাওয়া করতে শুরু করলেন। হঠাৎই রিভু 2 হাত দিয়ে ধীমানের হাত চেপে ধরল। তারপর জড়িয়ে ধরে বলল, কিছু লাগবে না বাবা, তুমি শুধু সুস্থ থেকো। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তুমি খুব যত্নের আমার। ধীমান আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। সারা জীবনের কত না বলা কষ্ট, কত অভিমান, কত অপূর্ণতা যেন এক মুহূর্তে ভিজে উঠল। সংসারের কাছে ভালোবাসার চেয়ে উপেক্ষাই বেশি পেয়েছেন তিনি। বিয়ের কিছুদিন পরেই ভারতী জানিয়েছিলেন এই বিয়েটাও মন থেকে করেনি, বাবা মায়ের চাপে করেছে। মেনে নিতে পারেননি ধীমান, কিন্তু ভারতীর নিজের টুকু ঠিক আদায় করেছে। তাই তো এই রিম্পা সেই অভিমানী বদলি নিয়েছিলেন ধীমান। সেই কথাটাই কোথাও গভীর অভিমানের বীজ বুনে দিয়েছিল ধীমানের মনে। তারপর ধীরে ধীরে সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। নিজের সবটুকু ঢেলে দিয়েছিলেন সেতারে। কাজে আর কিছু পথ শিশুর মুখে হাসি ফোটানো আয়ের অনেকটা ওদের জন্য খরচ করেছে ধীমান। মেয়েটাকেও যে ভালোবাসতে দেয়নি ভারতী। মাঝে মধ্যে তার মনে হতো যে সংসারে তার কদর নেই সেখানে ফিরে কি হবে। ভারতীয় খুব কম কথা বলতেন, মেয়েকেও সেভাবেই বড় করেছিলেন। কতবার কলকাতায় ফিরে আসার সুযোগ এসেছিল, কিন্তু নেননি ধীমান। কেন নেবেন? কার জন্য ফিরবেন? রিভুকে দেখে ধীমানের মনে হলো জীবনেই প্রথম কেউ যেন নিঃশর্ত ভরসা হয়ে পাশে দাঁড়ালো। এতদিন পরে কেউ তার হাতটা শক্ত করে ধরে যেন বলল, তুমি একা নও। রিভু কি বুঝলো কে জানে। হঠাৎই ধীমানের হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বলল, বাবা আমরা আছি, তুমি আর কোনো চিন্তা করো না। কথাগুলো শুনে ধীমান আর চোখের জল সামলাতে পারলেন না। আর দাঁড়িয়ে থাকতে পারল না রিম্পা। সোজা ঠাকুর ঘরে চলে গেল। শঙ্খটা হাতে নিয়ে জোরে বাজাতে শুরু করলো। এই মুহূর্তেই আওয়াজটার খুব দরকার ছিল চোখের জল লুকোনোর জন্য। ঠিক তখনই আবার কলিং বেল বেজে উঠল। রিম্পা যেতে চাইলে রিভু বলল, দাঁড়াও আমি যাচ্ছি। রিভু দরজার দিকে যেতে রিম্পা এসে বাবার একদম পাশে বসলো। ধীরে ধীরে বাবার দুটো হাত নিজের হাতে তুলে নিল। দারুণ এক অনুভূতি। বাবাকে এভাবে কোনোদিন ছুঁয়ে সে দেখেনি। এই স্পর্শে যে কি শান্তি তা শুধু একজন মেয়েই জানে। রিভু ফিরে এলো, হাতে একটা বড় বাক্স নিয়ে। ধীমানের সামনে এগিয়ে দিয়ে বলল,
বাবা, এটা তোমার জামাই ষষ্ঠীর উপহার। রিম্পার চোখ চিকচিক করে উঠল। বাক্সটা খুলতেই বেরিয়ে এলো একটা সেতার। এটাই তো হারিয়ে গিয়েছিল, এটাই তো ছিল বাবার প্রাণ। এটাই হারানোর জন্য এতদিন ধরে বুকের ভেতর রাগ পুষে রেখেছিল রিম্পা। সেতারটা দেখে ধীমানের মুখ থমথমে হয়ে গেল, কিন্তু ঠোঁটের কোণে ফুটে ওঠা ছোট্ট হাসিটা রিম্পার চোখ এড়ালো না। নিজের ভাগের ফল খেতে খেতে রিভু বলল, এবার এটা খুলে গুছিয়ে বসো, আমি মাংসটা দেখে আসি। আজ দিনটা একেবারে জমে যাবে, মাংস ভাত আর সেতার। রিম্পা মেঝেতে ছড়িয়ে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করলো। রিভু চলে গেল রান্নাঘরে, আর ধীমান কাপা অথচ পোক্ত হাতে সেতারের তারে আঙুল ছোঁয়ালেন। ধীরে ধীরে ভেসে উঠল সুর, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাইনি। সুর ভেসে বেড়াতে লাগলো ঘরময়। রিম্পা চোখ বন্ধ করলো। আজ অনেকদিন পর মনে হলো মা নেই, কিন্তু সংসারটা এখনো ভেঙে যায়নি। কিছু সম্পর্ক রক্তে তৈরি হয়, আর কিছু সম্পর্ক তৈরি হয় একসঙ্গে থেকে, হাত ধরে, পাশে দাঁড়িয়ে, সেতারের সুরের মতোই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।